নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যখন ঝিল বাইরে যাচ্ছে গানের রিহার্সেল করতে, সবাই মিলে শুরু করে দিল ওকে। আর তারপরে চৈতির বড় বড় কথা। তখন বলছে, তুমি যে যাচ্ছ, তুমি কাকে জিম্মেদারি দিয়ে যাচ্ছ দাদুর? তুমি চৈতিকে বাড়িতে ঢুকতে দিবে না, আমাদেরটায়। তখন বললো যে আমাদের শ্বশুর, আমরা ঠিক করব কে ওর কাছে থাকবে। তখন ঝিল বললো, যেমন তোমাদের শ্বশুর তেমনি আমারও দাদা শ্বশুর। হ্যাঁ, তোমরা ঠিক আছে, তোমাদের শ্বশুর তো তোমরা জিম্মেদারি নাও, সে তো তোমরা পারবে না। আর চৈতিকে বললো, চৈতিদিকে তো আমি ওইখানে ঢুকতে দেব না, কেন কি আমি এটা খুব ভালো করে জানি। ও ক্ষতি করতে, ও বদলা নেবার, প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে দাদু ভাইয়ের কোনো ক্ষতি করতেও ও দুবার ভাববে না। সেই জন্যেই আমি ওইটা রিস্কটা নিতে চাইছি না। আর ক্ষতি করে তারপরে সেই দোষটা আমার ঘাড়ে চাপাবে, আমাকে ভুল প্রমাণ করবে, সেটাও ওত পেতে আছে। তো বলছে, তাহলে কে থাকবে? বলছে, আমার দিদিকে আমি বলেছি, দিদি এসে থাকবে। বলছে, তোমার দিদি এই বাড়িতে ঢুকবে না। নিয়ে তারপরে বললো যে ঠাম্মি, ওর ঠাম্মিটাকে বলছে চৈতি, ঠাম্মি তুমি বলো তো, ওর দিদি এসে থাকতে পারে আর ওর দিদি বাইরের নয়, তাহলে আমি কেন থাকতে পারি না? তখন ঝিল বললো যে ঠাম্মি দেখো, তুমি বাইরের লোককে কখনো বাড়ির লোক বানিও না। বাইরের লোক বাইরের লোকেই থাকে, বাড়ির লোক বাড়ির লোকেই থাকে, এই জিনিসটা। তখন ঠাম্মিটা বললো যে শুনো, তোমাকে চৈতি, তোমাকেও থাকতে হবে না, ঝিলের দিদিকেও থাকতে হবে না, আমি নিজেই থাকবো। হ্যাঁ, ঝিল বলল যে ঠাম্মি তুমি কিছুক্ষণ দাদু ভাইয়ের কাছে বসো। তখন বলছে, ঠাম্মি তুমি একাই বসবে কেন? চৈতি বলছে, তাহলে তো আমিও তোমার সঙ্গে কিছু গল্প টল্প করতে পারি, চলো। তখন বললো, না তুমি যাবে না। ঠাম্মি, দাদু ভাইয়ের এতটাও অসুস্থতা নেই যে কথা বলতে পারবে না, কথা বলতে পারছেন। আর তুমি তো টিভি দেখতে ভালোবাসো, তোমার আমি টিভি লাগিয়ে দেবো আস্তে করে, তুমি টিভি দেখবে। আর তা করতে সাক্ষ্য তো চলেই আসবে। হ্যাঁ, নিয়ে তারপরে ঝিলের উপর তো শুরু হয়ে গেছে চোটপাট, যেমনি শতরূপা মুখ বেঁকিয়ে, আর তেমনি ওর যে সাক্ষর মা নিয়ে। তখন সাক্ষ্যও চলে এলো, বলছে এই তো সাক্ষ্য দাদু ভাই চলে এসছে, আমি আর সাক্ষ্য দাদু ভাই দেখবো, কাউকে যেতে হবে না। তখন ঝিলও বলল যে দেখো, তোমরা কেউ বুঝতে পারছো না, ও কিন্তু মরণ কামড়টা দেবেই। চৈতি মরণ কামড়টা দেবার জন্য ওত পেতে বসে আছে, তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো না। তখন সাক্ষ্য বলছে যে মা, তোমরা ঝিলকে, আমরা বলছে চৈতি, আমরা সবাই মিলে ভালো করে থাকার চেষ্টা করছি, তো তুই কেন বাধা দিচ্ছিস? তোর কিসের অসুবিধা? তুই তো বাইরে, তুই চলে যা না, তুই চলে যা এখান থেকে। তখন চৈতি বলছে, শুন, আমাকে তোর মা, তোর কাকিমা, মেজো কাকা এরাই যেতে দেয়নি। তখন ঝিল বলল, তুমি তো বেছে বেছে ওদের অনুমতি নিয়েছে, যে যারা তোমাকে যেতে দিতে চায় না। হ্যাঁ, কই দাদু ভাই, ঠাম্মি, এরা তো তোমাকে যেতে দিতে চায়, এমনকি আমার শ্বশুরমশাই সাক্ষ্য, যার সূত্রে তুমি এই ঘরটায় এসেছো, সাক্ষ্য সূত্রে, সে তোমার বন্ধু, সেই সূত্রেই না ঢুকেছো। তো সাক্ষ্য তোমাকে যেতে দিতে চায়, এমনকি আমার শ্বশুরমশাইও তোমাকে যেতে দিতে চায়। তাহলে আর তুমি তাহলে তাদের অনুমতিটা মানছো না কেন? তুমি বেছে বেছে তাদেরই অনুমতিটা কেন মানছো? যারা তোমাকে যেতে দিতে চায় না, তারা তো আমার উপর হিংসাতে তোমাকে রেখেছে। আর এটা ওরা জানে না যে তুমি মরণ কামড়টা দিবেই, আর সেই জন্যেই আছো। তখন সাক্ষ্য বলে, দেখ চৈতি, এইসব করে তুই কিচ্ছু করতে পারবি না, ঝিলকে আমার থেকে তুই আলাদা করতে কোনো দিন পারবি না। ঝিল যদি রাগ করে এখান থেকে চলেও যায়, তাও আমি ঝিলের পাশেই থাকবো, ঝিলের সাথেই থাকবো, তুই কিছুই করতে পারবি না। সেই জন্যে বলছি, ভালো ভালো এখান থেকে চলে যা। আর আমাদের তারপরে বললো, ঠাম্মিটাও বললো যে চৈতি দিদি ভাই, তুমিও চলে যাও এইখান থেকে, তুমি তো বাইরের। হ্যাঁ, তুমি কেন শুধু শুধু পড়ে থাকবে এইখানে? নিয়ে এই সব কথা হলো। তারপর দেখা যাচ্ছে যে সাক্ষর মা গান করছে, আর ঝিলেও নীলের এই সাক্ষর রুমের রিহার্সেল করছে। তো সাক্ষর মা গান করছে, তো সাক্ষর মাকে তো চৈতি হাওয়া ভরতে চলে গেল, কি
আন্টি আমি তো চলে যাব, আর কিন্তু সাক্ষ্য তোমার ছেলেটা তো তোমার হাতের বাইরে বেরিয়ে গেল, দেখো তুমি যেখানে যে ফাংশনে গান করবে সেইখানে ওকেও গান করার সুযোগ করে দিচ্ছে, মানে তোমার সাথে কম্পিটিশান করতে চাইছে নিজের বইয়ের, এইসব হাওয়া। তো সাক্ষ্যর মা তো মানে শিল্পী, ঠিক আছে শিল্পী, আর কোনো উদার মনের শিল্পীও নয়, মনে যথেষ্ট কু আছে, তাহলে চৈতির কথাগুলো কেন বুঝতে পারছে না? নিয়ে তারপর বলছে যে ওই মেয়েটা তোমার সঙ্গে কি তুলনা বলো তো, তুমি যে মঞ্চে গান করে, তখন বলছে যে হ্যাঁ মানে এইসব করে হাওয়া ভরতে লাগলো। দেখে সাক্ষ্য বোঝাতে চাই যে তোমার থেকে ভালো সিঙ্গার ওর বউ, আর ঝিলও নিজেকে সেটাই প্রমাণ করতে চাইবে, এই সব বলে মনে হিংসে ঢুকিয়ে দিতে লাগলো। আর এদিকে চৈতিরা এদিকে ঝিল নিজের রুমে ওরা সব রিহার্সাল করছে, গান করছে। নিয়ে তারপর বলছে যে দেখ নীলি বলছে যে কত ভালো গান গাইলি, বলছে তুই খুব ঝিলঝিল করিস না তো, সবাই আমরা ভালো পারফর্ম করছি। নিয়ে তা করতে সাক্ষ্য এলো, নিয়ে সাক্ষ্য এসে বলছে যে তোমরা কেন আসো না, তোমরা এমনি মাঝে মাঝে আসবে। তখন মিলি বলছে যে ডাক্তারবাবু আগে তো অন্য ব্যাপার ছিল, এখন এটা বোনের শ্বশুর বাড়ি, দুমদাম করে আসা যায়? বলছে হ্যাঁ আসা যায়, তোমরা যখন তখন আসবে। আর এদিকে চৈতি কী করে, চৈতি শতরূপা চলে গেছে দাদুর রুমে যে আবার হাওয়া ভরতে শুরু করেছে ওদেরকে নিয়ে। পর দাদুকে বলছে যে এই যে আন্টি বলছে কি, মানে সাক্ষ্যের মায়ের নিয়ে বলছে যে এইখানে ও যে নিজে প্র্যাকটিস করছে তো, গানের রিহার্সাল করছে, আর ওই দিক থেকে ঝিলদের দুমদাম আওয়াজ আসছে, ওরা সেই দুমদাম গান করছে, আর দুমদাম গান করছেই না, রবীন্দ্রসঙ্গীত গাইছে, মানে কি যে এই মানুষগুলো কে জানে। নিয়ে তারপর বলছে সেই জন্যেই সাক্ষ্যর মা বলছে, মানে আন্টি বলছে যে আমি বাপের বাড়ি চলে যাব, জিনিসপত্র গোছাচ্ছে, ওইখানে যেয়ে প্র্যাকটিস করবো, এইখানে তো আমার প্র্যাকটিস করা হলো না। তখন ওর দাদুটা বললো কই আমি তো শুনতে পাচ্ছি না কোনো দুমদাম আওয়াজ, আর যদি সাক্ষ্যর মা প্র্যাকটিসেই করছে, বড় বৌমা গানের প্র্যাকটিসে, তাহলে তো দুমদাম আওয়াজ তো শুনতে পাওয়ার কথা নয়। বলছে না, যখন গান থামিয়ে দিচ্ছে তখন শুনতে পাচ্ছে। তো বলছে গান থামানোর দরকারটাই কি, ওর ঠাম্মি বলল। নিয়ে তখন চৈতি বলছে যে আচ্ছা দাদু ভাই বলো তো, তোমরা তো ওই মেয়েকে পছন্দ করতে না, হঠাৎ তোমরা ঘুরে গেলে কি করে, ওই মেয়েটার পর তোমরা গলে গেলে কী করে সেটাই। তখন বলছে যে দেখো বস্তির মেয়ে বলে ওকে আমি পছন্দ করতাম না, কিন্তু বস্তির মেয়ে হলে কি হবে, ও তার থেকেও অনেক বড়, এই ধারণাটা আমার পাল্টেছে, মেয়েটা খুব ভালো মনের, বড় মনের মেয়ে। হ্যাঁ, তখন শতরূপা বলে উঠছে কি সেদিনে আপনাকে বাবা ধরেছিল, সেদিনে আপনাকে ও কি করেছে আপনার জন্যে, খালি সামনে দাঁড়িয়েই তো থেকেছে। তখন বলছে সেটাই বা কে করে, সামনে দাঁড়িয়ে থাকাটাই না খেয়ে না দিয়ে ওইটাই বা কে করে, আর তাছাড়া সেদিন ও যদি আমাকে না ধরতো, আমি পড়ে যাচ্ছিলাম, তাহলে তা আমাকে দুনিয়াতেই থাকতাম না। তখন বলছে যে ও সামনে ছিল, যাচ্ছিল, সেই জন্যে ধরতো। তখন বলছে যে ও যদি না ধরতো, ছেড়ে দিত, তবে ও সামনে ছিল, ধরছিল। বলছে এ কি, ও সামনে যাচ্ছিল ওই দিক থেকে, আপনি পড়ে যাচ্ছিলেন, ধরছিল। বলছে যদি না ধরতো, আর সত্যি তো ঝিলকে তো ওরা পছন্দ করতো না, ঝিল তো বলতেই চাইতেই পারতো, যদি চৈতির মতন হতো ঝিলের মনটা, তাহলে বলতো বুড়ো পড়ে যাক, মরে যাক। নিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু দাদুভাই ওর অন্যায়গুলো তো এই করলে অনেক অন্যায় করছে। তখন বলছে যে শুনো, অন্যায় ও কিচ্ছু করেনি। বলছে এই যে দুমদাম গান করছে, রিহার্সালের সাক্ষ্য আবার ঠিক করে দিচ্ছে, ও কি নিজেকে আন্টির সমান মনে করে নাকি এক মঞ্চে গাইছে। তখন ও ঠাম্মিটা বললো যে এক মঞ্চে গাইছে তো অর্গানাইজাররা তার জন্যে দায়ী, সেটাতে যে এরা কি করবে। হ্যাঁ, অর্গানাইজাররা যদি সুযোগ করে দেয় ঝিলকে গাইবার, তো সেখানে ওরা, ঝিল তার চলে যায়নি ওদের কাছে, এইসব ওই কথা। তখন বলছে হ্যাঁ ও অন্যায় করেছে, বলছে কিচ্ছু অন্যায় ও করেনি। হ্যাঁ, তারপরে ঠাম্মিটা এবারে রেগে গেল, বলে শুনো চৈতি দিদি ভাই, তুমি বাইরের মেয়ে তো, তুমি বাইরেই থাকো, বাড়ির মেয়ে হওয়ার চেষ্টা করো না। যেটা সাক্ষ্য বলেছিল যে তুই বাইরের লোক, তুই কি ভাবছিস ঝিল বাপের বাড়ি চলে যাবে, আর সেই জায়গাটা তুই অকুপাই করবার চেষ্টা করবি, আর সেটা কখনো হবে না। আর ঝিলও বলেছিল যাবে তো মরণ কামড়টা দিয়েই যাবে, এবারে কি মরণ কামড় দেয় সেটাও দেখার। তা বললো তুমি বাইরের মেয়ে, দেখো তোমার দাদু ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা
কথা হয়েছিল ঠিকই, বিয়েটা তো হয়নি। আর তুমি দাদুভাইকে যখন বউয়ের সাথে ঘুরতে দেখবে তখন তোমার রাগ হবে, আর হচ্ছেও। আর সেইটা নিয়ে তুমি কথা হচ্ছে, ঘরে অশান্তি হচ্ছে, তুমি এর থেকে চলে যাও। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছে এই ফাংশনটা তো এই পাড়াতেই হচ্ছে, আর তুমি তো নার্সিংহোমে প্র্যাকটিস করতে আসবেই দুবেলা, তো ফাংশনটা বলছে আমি ভেবেছিলাম যে আন্টির ফাংশনটা দেখে যাব। বলছে ফাংশনটা তো এই পাড়াতেই হচ্ছে, আর তুমি তো দুবেলা প্র্যাকটিস করতে আসবেই, তো তুমি তখন ফাংশন দেখে নিবে। হ্যাঁ ফাংশন, হ্যাঁ তুমি এই বাড়িতে আসবে, যাবে, চলে যাবে, কিন্তু এ বাড়িতে থেকো না। কারণ তুমি তুমি এই সব সময় তুমি দাদুভাইকে দেখলে তোমার রাগ হবে, ঝিলকে দেখলে তোমার আরও বেশি রাগ হবে, তো সেটা আমরা চাই না, ঘরে অশান্তি চাই না। তুমি বাইরের মেয়ে, তুমি চুপ বাড়ি ছেড়ে চলে যাও। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি, সিরিয়ালটাকে এত নিম্ন রুচির ভালো ভালো মানে ভালো ভালো অ্যাক্টরদেরকে নিয়ে কাস্ট করে নিয়ে সিরিয়ালটাকে নিম্ন রুচির বানিয়ে দিয়েছে লীনা গাঙ্গুলি। আর এ স্বাক্ষর মা, শিল্পীর যার উদার মন, এত উদার মন কিসের? এত উদার মন তো নেই, কুটিল মন, তারপরেও আবার হিংসাতে ভরা। এ তো শিল্পী হবার যোগ্যই নই, এই রায়পূর্ণা। আর তারপরে একটা বাইরের মেয়ে এত হিংসে যে নিজের ছেলের বউকে ছোট করছে, একটা বাইরের মেয়েকে ঢুকাতে চেষ্টা, এইসব মায়ের মা নামের কলঙ্ক। তো লীনা গাঙ্গুলি এইসব দেখানো বন্ধ করুক। আর শুনছি আবার ভোলে বাবার কাস্টগুলো পাল্টে যাচ্ছে, মানে সব কিছু পাল্টে যাচ্ছে, অন্য নতুন নায়ক নায়িকা আসছে, নতুন সময়, আর সব টিম ওয়ার্কটাও পাল্টে যাচ্ছে। তাহলে কে দেখবে? কে দেখবে? ভোলে বাবা কেউ আর দেখবে না। হ্যাঁ এইখানে সাক্ষ্য আর মানে নীল আর মধুমিতা জুটিটাকে সবাই খুব পছন্দ করেছিল। আর এদেরকে কি করলো লীনা গাঙ্গুলি? শেষতক্ষ ফ্লপ সিরিয়ালের নায়ক নায়িকা তাকমা এঁটে, আর তারপরে এদেরকে সিরিয়ালটা থেকে বাদ দিল। এইটা অনেক খারাপ কাজ করলো। তবে হ্যাঁ, নীল মধুমিতা দক্ষ অভিনেতা, এরা মানে দক্ষ অভিনেতা আর অভিনেত্রী, এরা ভালো কাজ পেয়ে যাবে। এদের তো বয়ে গেছে লীনা গাঙ্গুলির এই থার্ড ক্লাস সিরিয়ালে কাজ করতে। তবে একটা কথাই বলবো, এইবারে যদি নতুন কাস্ট হবে তো এই সিরিয়ালটা কেউ দেখবে না, এই সিরিয়ালটা। আর আমিও তখন অন্য কোনো সিরিয়াল বলবো, এই সিরিয়ালটা নিয়ে বলবার কেন কি আমার দেখবারে রুচি থাকবে না, তো আমি বলবো কি এই সিরিয়ালটা নিয়ে? হ্যাঁ, কেন কি আমার ছিল মধুমিতা আর নীলের আকর্ষণটাই ছিল সবাই। হ্যাঁ, আর অভিনেতা অভিনেত্রী পাল্টাক না, তাতে আমাদের দর্শকদের কিছু এসে যায় না, কিন্তু যেখানে নীল আর মধুমিতা থাকবে না সেখানে দর্শকরা কেউ এই সিরিয়ালটা দেখবে না। তো এই সিরিয়ালটা না মিথ্যি 10:30টার প্লটে না দিয়ে এক কাজ করুক, লীনা গাঙ্গুলি বন্ধ করে দেখ। আর সিরিয়ালটার প্রথম থেকে মধুমিতার দারুণ একটা গল্প নিয়ে শুরু হয়েছিল। মধুমিতার সুন্দর লুক, যে লুকটা প্রথমে ছিল সেটা খুব ভালো লাগছিল, পরেও লুকটা ভালো লাগছে। স্বাক্ষরও লুক খুব সুন্দর, দুজনাকে মানিয়েও ছিল খুব ভালো। কিন্তু এত স্লো চলছিল সিরিয়ালটা। আর তারপরে বেশিরভাগ নেগেটিভিটি, চৈতি শয়তানি করেও জিত হয়ে যাচ্ছে, চৈতির কোনো শাস্তি হয় না, বাড়ির লোকে তাও চৈতিকে নমস্তে। মানে এইখানে দেখা যাচ্ছে যে লীনা গাঙ্গুলির সিরিয়ালে যারা আসল গার্জেন থাকে তারা স্রেফ নায়িকার বেলাতেই কিংবা যে ভালো থাকে তার বেলাতেই গার্জেনগিরি দেখায়। এইখানে চৈতির গার্জেন এরা কি করে হয়ে গেল? যখন স্বাক্ষর দাদু সবারই গার্জেন, স্বাক্ষর দাদু চাইছে না চৈতি এখানে থাকুক, তাহলে এইখানে শতরূপা আর স্বাক্ষর মা আর তৃণাঞ্জন এরা কেন গার্জেনগিরি করছে? আর এদেরকে বলবার কেউ কিছু নেই যে হ্যাঁ, এদেরকে তো বলা উচিত সব, মানে এইখানে স্বাক্ষর বাবাকে দেখানো উচিত। ওরা বলতে বাবা যখন ওকে চাইছে না এই বাড়িতে থাকা চৈতি, তো থাকা চলবে না। তো এইগুলো এগুলো কি মেসেজ দেখাচ্ছে মানে লীনা গাঙ্গুলি? এগুলো ফালতু দেখাচ্ছে যে ভিলেনকে ঘরে রাখবার জন্যে গার্জেনশিপ থেকে হাঁটিয়ে দিয়ে আর নিজেরাই গার্জেন বনে যাওয়া। আর ঝিলকে যখন পছন্দ করতো না দাদুভাই, তখন দাদুভাইয়ের দিকে, মানে এসব দোগলা নীতিগুলো লীনা গাঙ্গুলি যে দেখাচ্ছে সিরিয়ালটাকে, এই জন্যে সিরিয়ালটাই টিআরপি পাচ্ছে না। সব থেকে তো বাজে স্লটটা, এই স্লটে দেখা মুশকিল। আর তারপরে মধুমিতা এসে নিয়ে ভুল করলো, মধুমিতা আর নীল এই সিরিয়ালটাতে এসে নিয়ে ভুল করলো। হ্যাঁ, শুনছি যে 10:30টার স্লট
পার্টে চলে যাবে সিরিয়ালটা, আর তারপর নতুন নায়ক নায়িকা আসবে। তো এই সিরিয়ালটা আর কেউ দেখবে না, হয়তো 3-4 সপ্তাহ চলবে, তারপর বন্ধ হয়ে যাবে সিরিয়ালটা। তো ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কিছু যদি ভালো হয়, নতুন খবর থাকে, আপনাদেরকে বলবো। আর না হলে আমারও ওই সিরিয়ালটা দেখবার রুচি হবে না, আমি বলতেও পারবো না। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো লাইক করবেন, না থাকেন তাও আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না